এটা কোন চ্যাপ্টার? অ্যাকাউন্টিং ডকুমেন্টস এর একটা চ্যাপ্টার রয়েছে সেটাই। অ্যাকাউন্টিং ডকুমেন্টস এর চ্যাপ্টার, হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার 6। তো অ্যাকাউন্টিং ডকুমেন্টস, অ্যাকাউন্টসে কি কি ডকুমেন্টস লাগে? প্রথমে পারচেজ করতে গেলে প্রসেস কি আছে? পারচেজ করতে গেলে তোমায় কি করতে হবে? কোটেশন ইনভাইট করতে হবে। কোটেশন মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কোটেশন মানে হচ্ছে ধরো তুমি কোনো প্রোডাক্টের 1000 কোয়ান্টিটি কিনবে কি 500 কোয়ান্টিটি কিনবে, তুমি 5 জনকে বলবে, 5টা ডিলারকে বলবে তুমি কততে দিতে পারবে, সবাইকে লেটার পাঠাবে, ইনভাইট করছো। ওরা যেটা পাঠাচ্ছে, ওরা তো লিখে পাঠাবে কি আমি এই প্রোডাক্ট এত দামে দেবো, এই প্রোডাক্ট এত দামে দেবো, যেটাকে বলা হচ্ছে কোটেশন। কোটেশন। তো তুমি এবার দেখলে যে কার কাছ থেকে নিলে আমার সুবিধা হবে, কম রেটে পড়বে, কস্ট এফেক্টিভ হবে, তার কাছ থেকে নেবে। তাহলে তুমি কি করলে, চুজ করলে একটা কোটেশন। কোটেশন করে চুজ করে নেওয়ার পরে তুমি কি করবে, পারচেজ অর্ডার দেবে। ঠিক আছে, পারচেজ অর্ডার। তাহলে পারচেজ অর্ডার দেওয়ার আগে ফার্স্ট স্টেপ কি আছে? কোটেশন। কোটেশন ইনভাইট করতে হবে। কোটেশন ইনভাইট করতে হবে, তোমার কাছে কোটেশন আসবে। কোটেশন ইনভাইট করা মানে তুমি লেটার পাঠাবে, তারা কোটেশন পাঠাবে। ঠিক আছে, তারপরে তুমি পারচেজ অর্ডার দেবে। ঠিক আছে, তাহলে পারচেজ অর্ডার দেওয়ার আগে দুটো স্টেপ রয়েছে, এর আগে দুটো স্টেপ আছে। তুমি ইনভাইট করবে কোটেশন, ইনভাইটেশন, ইনভিটেশন অফ কোটেশন, কোটেশন, কোটেশন ইনভাইট করবে। তোমার কাছে কি আসবে তাহলে? কোটেশন আসবে। তারপরে তুমি কি করবে, পারচেজ অর্ডার দেবে। ঠিক আছে, কোটেশন ইনভাইট করবে, তোমার কাছে কোটেশন এসে যাবে, তারপরে পারচেজ অর্ডার দেবে। পারচেজ অর্ডার দিয়ে দিলে, কাকে দিলে? যে তোমাকে সেল করবে। তুমি 5 জনের কোটেশনের মধ্যে একজনকে অর্ডার করেছো যে আমার 500 কোয়ান্টিটি লাগবে, 500 কোয়ান্টিটি ধরো তোমার কি লাগবে, এসি লাগবে কি কম্পিউটার লাগবে। ঠিক আছে, অর্ডার দিয়ে দিলে। অর্ডারের পর তোমাকে যে গুডস পাঠাবে সে তার তার ক্যারিয়ারে করে পাঠাবে। ক্যারিয়ার বলতে, ক্যারিয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ, ট্রাক হতে পারে, লরি হতে পারে, যে কোনো পাঠাবে। তো তার সাথে কি পাঠাবে, ডকুমেন্ট কি পাঠাবে? ডকুমেন্টের নাম হচ্ছে চালান। ট্রাকে করে যে পাঠাচ্ছে কি পাঠাবে? ডকুমেন্ট, চালান পাঠাবে। ঠিক আছে, চালানের মধ্যে থাকবে কি কি গুডস পাঠাচ্ছে তোমাকে, কটা, ধরো অনেক রকমের প্রোডাক্ট তুমি অর্ডার করেছো, তাহলে এই প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন অফ প্রোডাক্ট, কোয়ান্টিটি কটা, হ্যাঁ আইটেম, নাম্বার অফ পিসেস, প্রত্যেকটা প্রোডাক্টের নাম পিস, প্রোডাক্টের নাম পিস চালানে থাকবে। কার কাছে থাকবে? ড্রাইভারের কাছে একটা থাকবে, প্লাস তুমি যে পাঠাচ্ছ তোমার একটা অফিস কপি, গুডস পাঠাচ্ছ, অফিস অফিস কপি যে একটা থাকবে, যে পাঠাচ্ছে সাপ্লায়ার, সেলার বলতে পারো, তো তার অফিস কপি থাকবে, আর যাকে পাঠানো হচ্ছে তাকে একটা কপি দেওয়া হবে বায়ারকে। এরপরে এসে যাও কনসাইনমেন্ট নোট।
কনসাইনমেন্ট নোট এটা কিসের জন্য? কনসাইনমেন্ট নোট যদি ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে পাঠাও, সাপোজ তোমার নিজের ট্রাক নেই, নিজের লরি নেই, তুমি কি করেছো, তোমার নিজের টেম্পো নেই, পাঠাবে যে গুডস নিজের নেই, তোমার বিজনেসের নেই, তোমাকে তাহলে কোনো ট্রান্সপোর্ট কোম্পানিকে ধরতে হবে, ট্রান্সপোর্ট কোম্পানি থ্রু দিয়ে পাঠাতে হবে। তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি তোমার কাছ থেকে গুডস নেবে, সে একটা ডকুমেন্ট ইস্যু করবে, ডকুমেন্টের নাম কি? কনসাইনমেন্ট নোট। তাহলে কনসাইনমেন্ট নোট কে ইস্যু করবে? কনসাইনমেন্ট নোট ইস্যু করবে ট্রান্সপোর্ট কোম্পানি, ঠিক আছে? কনসাইনমেন্ট নোট ইস্যু করবে ট্রান্সপোর্ট কোম্পানি যখন তোমার নিজের ট্রান্সপোর্ট সিস্টেম নেই, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি থ্রু দিয়ে বায়ারকে পাঠাবে, বায়ার মানে যে কিনেছে। তো ট্রান্সপোর্ট কোম্পানি যে ডকুমেন্টটা দেবে কনসাইনমেন্ট নোট, তাতে লেখা থাকবে কতগুলো প্যাকেজ নিয়ে যাচ্ছে, প্যাক করে নিয়ে তো নিয়ে যাবে, কতগুলো প্যাকেজ নিয়ে যাচ্ছে, সেই প্যাকেজের ওয়েট কত, কারণ ওরা কি হিসাবে চার্জ করবে? ওয়েট হিসাবে চার্জ করবে। তুমি যখন পোস্ট অফিসে গুডস পাঠাও, চিঠি পাঠাও, ওরা কি করে? ওয়েট করে, তো কুরিয়ারে পাঠাও, ওয়েট করে কত কেজি কত গ্রাম। তো তেমনি কনসাইনমেন্ট যে ট্রান্সপোর্ট কোম্পানি, সেও ওয়েট করবে তোমার যে গুডসটা যাচ্ছে তার ওয়েট কত, সব কিছু কোথায় লেখা থাকবে? কনসাইনমেন্ট নোটে। এরপরে এসে যাও গুডস রিসিভ নোট। গুডস রিসিভ নোট কে ইস্যু করবে? গুডস রিসিভ নোট ইস্যু করবে সেলার নয়, যে রিসিভ করছে গুডস, যে গুডসটা কিনছে সে কি করবে? গুডস রিসিভ নোট ইস্যু করবে। গুডস রিসিভ নোট এটাও একটা ডকুমেন্ট, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সব ডকুমেন্ট। গুডস রিসিভ নোট ইস্যু করবে, তাতে কি লেখা থাকবে? যে কতগুলো কোয়ান্টিটি তুমি রিসিভ করেছো, সেই নোটে লেখা থাকবে। কতগুলো অর্ডার করেছিলে, কতগুলো রিসিভ হচ্ছে, সেটা লেখা থাকবে। তাহলে কে এটা দেবে? যে রিসিভ করছে, মানে পারচেজার, বায়ারও বলতে পারো, যে কিনছে গুডসটা। যখন সে রিসিভ করছে, কোথায় রিসিভ করবে? ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে বা গোডাউনে রিসিভ করছে, তখনই ইস্যু করবে। এরপরে বিল, বিল বা ইনভয়েস, বিল বা ইনভয়েস কে ইস্যু করবে? সেলার ইস্যু করবে। সেলার যখন বুঝতে পেরে গেল, যে জানতে পারলো যে তার গুডস রিসিভ হয়ে গেছে যেগুলো পাঠিয়েছিল, তাহলে কি তার দিক থেকে সেল হয়ে গেছে, তো কি বলবে? আমার সেল হয়ে গেছে। তাহলে বিল কাকে পাঠাতে হবে? বায়ারকে, যে কিনেছে, বিল করবে। কখনো কখনো একসাথেই বিল করে পাঠিয়ে দেওয়া হয়, পরেও বিল করা হতে পারে, ঠিক আছে? এখানে আমি ধরে নিচ্ছি পরেই বিল হয়েছে, গুডস রিসিভ হয়ে গেছে তারপরে বিল করা হয়েছে, তাহলে বিল পাঠাতে হবে। কে পাঠাবে তাহলে? সেলার। বিল ইনভয়েস একই জিনিস, বিল ইনভয়েস একই জিনিস। ক্যাশ মেমো শুধু ক্যাশ সেলের জন্য, ক্যাশ মেমো ক্যাশ সেলের জন্য, বিল ইনভয়েস এ দুটো ধারে সেলের জন্য। বিল ইনভয়েস একই জিনিস, ধারে সেলের জন্য, ক্যাশ মেমো ক্যাশ সেলের জন্য। আচ্ছা, এরপরে এসে যাও ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট, ক্রেডিট নোট, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে পারচেজ প্রসেস, পারচেজ করলে কি স্টেপ বাই স্টেপ ফলো হবে, কি কি স্টেপ রয়েছে। ডেবিট নোট, ক্রেডিট নোট, এবার যদি কিছু গুডস রিটার্ন হয়ে যায়, তাহলে গুডস যদি রিটার্ন হয়, তাহলে একটা ডকুমেন্ট দিতে হবে যে আমার এতগুলো গুডস রিটার্ন হচ্ছে, ঠিক আছে? গুডস রিটার্নের জন্য ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্টের নাম হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোট। যখন তুমি পারচেজ করছো,
আচ্ছা, এখন আপাতত জেনে রাখো যে গুডস রিটার্ন হলে ডেবিট নোট, ক্রেডিট নোট, ডকুমেন্ট, পরে আমি ডিটেলে বলছি, পরে ডিটেলে বলা হবে। এখন গুডস রিটার্ন হলে এতটাই জেনে রাখো। গুডস সেল হলে যেমন কি ইনভয়েস বা বিল, গুডস রিটার্ন হলে ডেবিট নোট, ক্রেডিট নোট। আচ্ছা, এরপরে এসে যাও, বিল তো হয়ে গেল, এরপরে কিসের পালা? পেমেন্টের পালা। পেমেন্ট তুমি যদি করে দাও, পেমেন্ট করলে কি নেবে তুমি? তুমি পেমেন্ট করেছো, মানে যে গুডস কিনেছিল সে পেমেন্ট করেছে, তাহলে কি পাবে? মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট। পেমেন্টের মোড কি কি হতে পারে? চেকের থ্রুতে পেমেন্ট হতে পারে, আর কিসের থ্রু দিয়ে হতে পারে? আইএমপিএস হয়ে, আইএমবিএস আছে, তুমি প্রথম শুনেছো, তাহলে এখানে আইএমপিএস নেই, আইএমপিএসও আছে। চেক, চেকের থ্রু দিয়ে, ডিডির থ্রু দিয়ে, ডিডি বলতে ডিমান্ড ড্রাফট। তারপরে রয়েছে এনইএফটি, এনইএফটি নাম ফুল ফর্ম বলতে পারবে? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আরটিজিএস ফুল ফর্ম বলতে পারবে তুমি? রিয়েল ট্রায়াল, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এরপরে টাকা তো পেমেন্ট হয়ে গেল, কে পেমেন্ট করলো? বায়ার বা পারচেজার। তো মানি রিসিপ্ট নিয়ে নিল, এবার সেলার ওই টাকাটা নিয়ে কি করবে? সে চেক বা ব্যাংক ড্রাফট, যদি চেক পেয়ে থাকে সে কি করবে তাহলে? জমা করবে ব্যাংকে। তার জন্য কি ডকুমেন্ট? তার জন্য ডকুমেন্টের নাম ডিপোজিট স্লিপ, ডিপোজিট স্লিপ। আর পেইন স্লিপ। পেইন স্লিপ বলতে তুমি যখন টাকা তুলো তখন পেইন স্লিপ, একই ফরম্যাট থাকে, ডিপোজিট স্লিপ। আচ্ছা, এবার তুমি দেখে নাও কোটেশনের ফরম্যাট, কোটেশনের ফরম্যাট কি আছে? পারচেজ অর্ডারের ফরম্যাট তো এখানে দেওয়া আছে, বইতে পারচেজ অর্ডারের ফরম্যাট আছে না? বইতে পারচেজ অর্ডারের ফরম্যাট আছে। কোটেশন তাহলে কি তুমি রিসিভ করবে? তো তুমি যদি পারচেজ করতে চাও তাহলে কোটেশন তুমি রিসিভ করবে। কোটেশন, কোটেশন কি বলো? বললাম তো, কোটেশন কি জিনিস? তুমি বললাম কোটেশন। তাহলে তুমি যখন প্রাইস এনকোয়ারি করছো, তো যারা প্রসপেক্টিভ সেলার
প্রসপেক্টিভ সেলার মানে যারা সেল করতে পারে তোমাকে, তারা কি পাঠাবে? কোটেশন পাঠাবে। সেটাই হচ্ছে এটা। এখানে কোটেশন দেখো, কোটেশন কোন কোম্পানির জন্য, নেম, কোম্পানি অ্যাড্রেস, স্টেট, কোন কোম্পানির জন্য তুমি কোটেশন পাঠাচ্ছ রয়েছে। এটা একটা স্যাম্পল ফরম্যাট। কোথায় গেল? কোটেশন ফর দিস কোম্পানি। ধরো তুমি কোটেশন পাঠাচ্ছ XYZ কোম্পানিকে, তাহলে XYZ কোম্পানি, ধরো তুমি 100টা মনিটর সেল করবে। মনিটর তুমি বলছো কি আমি 3,500 সেল করব, অফার করছো আর কি, ট্যাক্স যা হবে সেটা, তাহলে 3,500 100 কত হবে? কত হলো? 3,50,000, একটা জিরো বেশি হয়ে গেছে। 3,50,000 এভাবে কোটেশন পাঠাতে হবে। তাহলে তুমি দেখলে যে এরকম 5টা কোম্পানির দেখলে দেখলে কেউ হয়তো বলছে আমি 3,100 করে দেবো, তাহলে তার তার কোটেশনটা তুমি চুজ করবে। তাহলে কোটেশনের নাম্বার থাকবে একটা, কোটেশন নাম্বার কোথায়? যে কোনো ডকুমেন্টের ডেট থাকবে, তার নাম্বার থাকবে, কোটেশন নাম্বার দেখতে পাচ্ছ? কাস্টমার আইডি, কোন কাস্টমারকে পাঠাচ্ছ কোটেশন। তাহলে তোমাকে একবার সেলারের দিক থেকে দেখতে হবে, একবার বায়ারের দিক থেকে দেখতে হবে। ঠিক আছে, চলো। এরপর এসে যাও পারচেজ অর্ডার। অর্ডার দেবে, অর্ডারের ফরম্যাট তোমাদের বইতে দেওয়া আছে। অর্ডারের ফরম্যাট দেওয়া রয়েছে। পারচেজ অর্ডার কাকে দেবে? ধরো এখানে ধরে নাও অর্ডার দেবে, অর্ডার দেবে সাপোজ, কোন কোম্পানি অর্ডার দিচ্ছে বলো তো, ডকুমেন্ট দেখে বলো কোন কোম্পানি অর্ডার দিচ্ছে, কোন কোম্পানি অর্ডার দিচ্ছে। PQR অর্ডার দিচ্ছে, তাহলে এখানে XY করে দাও, XYZ লিমিটেড অর্ডার দিচ্ছে। PQR লিমিটেড অর্ডার পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? XYZ লিমিটেড। তাহলে প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকবে। সাপোজ 1 তারিখে অর্ডার দিয়েছো, আজকের ডেট আমি দিচ্ছি না, 1 তারিখে অর্ডার দিচ্ছ, ঠিক আছে। এটা অর্ডার নাম্বার, নাম্বার, নাম্বারের জায়গায় ডেট বসে গেছে, এখানে ডেট। নাম্বার, পারচেজ অর্ডার, সাপোজ PO, যে কোনো ডকুমেন্টের নাম্বার হয় তো, PO 01/2021 একটা নাম্বার, ঠিক আছে। পারচেজ অর্ডারের ডেট। তাহলে কোন কোটেশনের এগেনস্টে করছো, কোটেশন নাম্বার দিতে হবে। কোটেশন নাম্বার ওখানে দেখাচ্ছিলাম না, যে কোনো একটা নাম্বার থাকবে। এখানে কত ছিল? 100 ছিল না, এরকম কিছু একটা নাম্বার ছিল। ডেটেড ধরো আগের মাসের কোনো একটা ডেট, অগাস্ট মাসের ধরো না। কোন কোটেশনের এগেনস্টে পাঠাচ্ছ অর্ডার? তাহলে সিরিয়াল নাম্বার, কি অর্ডার করছো, সাপোজ মনিটর অর্ডার করছো। আমি এখানে দুটো প্রোডাক্ট ধরে নিচ্ছি,
দুটো প্রোডাক্ট ধরে নিচ্ছি, সিরিয়াল নাম্বার 1, প্রোডাক্ট কোড, যে কোনো ধরো কোনো কোম্পানির কোনো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কোডও থাকে, আইটেম কোড, আই কোড মানে হচ্ছে আইটেম কোড। এখানে আমি আইটেম কোড আমাদের কিছু নেই ধরে নিচ্ছি, কিছুই নেই আমাদের আইটেম কোড, তো না থাকলে ব্ল্যাঙ্ক রাখবে। এটা ফরম্যাট, এটা এই ফরম্যাটে যে মেনটেন করতে হবে কোনো কথা নেই, তোমার ফরম্যাট তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করতে পারে, ঠিক আছে, একটা মডেল ফরম্যাট। তো সিরিয়াল নাম্বার 1 আমি সাপোজ মনিটর অর্ডার করেছি, 100 কোয়ান্টিটি নেব, কত করেছিল কোটেশনে? 3500 বলেছিলাম। আচ্ছা, কোয়ান্টিটি ইউনিট, ইউনিট কিসে আছে? পিসেস। রেট 3500, ডিসকাউন্ট কিছু আছে থাকলে বসাতে হবে। আচ্ছা, এখানে টোটালের কলাম তো নেই, টোটালের কলাম, আচ্ছা টোটালের কলাম না থাকলেও চলবে, কারণ এটা তো অর্ডার ডকুমেন্ট, বিল তো হচ্ছে না, দিস ইজ অর্ডার ডকুমেন্ট। তো ডিসকাউন্ট যদি থাকে বসাবে, না তো বসাবে না। 100টা কোয়ান্টিটি, 3500 করে, 100 টাকা ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট যদি থাকে বসাবে। আমি তখন বলেছিলাম যে কোনো কোটেশন এসেছে 3100 থেকেও দিয়ে বলেছে, 3100 লিখেছিলাম, 3100 থেকেও দিয়ে বলেছে, কেউ বলেছে 3500 দিবে, আমি তাহলে কোনটা চুজ করব? এটা 3100, তাহলে সেই হিসাবে আমি 3100ই করে দিচ্ছি, 3100ই চুজ করছি। এটা তাহলে আমি মুছে দিচ্ছি। আহ, 3000, ঠিক আছে। আরেকটা কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, আরেকটা ধরো মাদারবোর্ড, মাদারবোর্ড এগুলো কার পার্টস? কম্পিউটারের পার্টস। মাদারবোর্ডের দাম কত? কার কম্পিউটার নলেজ আছে বলো, স্ট্যান্ডার্ড দাম কত হয়? তার হাফ হয়, কম, মাদারবোর্ডের দাম অনেক বেশি, তাহলে 8000 ধরো, 8100 টাকা, 8250 টাকা ধরো, ঠিক আছে। তাহলে টার্মস এন্ড কন্ডিশন কিছু যদি থাকে তোমার, তুমি যদি বলো যে আমি 7 দিনের মধ্যে ডেলিভারি নিতে চাই, ঠিক আছে, হতে পারে তুমি বলেছো আমার 7 দিনের মধ্যে লাগবে, নিচে ডেলিভারি টার্মস কিছু আছে, ডেলিভারি টার্মস এর জায়গায় রয়েছে না, স্পেস রয়েছে। ধরো তুমি বলছো কি আমি 7 দিনের মধ্যে ডেলিভারি নিতে চাই, তুমি বলতে এখানে কে? তুমি বলতে এখানে কে? এখানে কে? পিকিউআর লিমিটেড তো অর্ডার দিচ্ছে না, তো এখানে তুমি বলতে পিকিউআর লিমিটেড, ঠিক আছে। কোথায়? পিও অ্যামেন্ডমেন্ট নাম্বার, পি অ্যামেন্ডমেন্ট নাম্বার বলতে তোমার ধরো এই অর্ডারটা পাঠিয়ে দিয়েছো, তারপরে ধরো কিছু চেঞ্জেস করতে হবে, এটা AMND বলতে অ্যামেন্ডমেন্ট নাম্বার, অ্যামেন্ডমেন্ট বলতে সংশোধন করা, কারেকশন। তুমি যদি এটাকে আবার রিভাইজ করো, রিভাইজ বলতে এর মধ্যে ধরো কিছু চেঞ্জ করবে, ধরো এখানে 150 লিখে দিয়েছিলে, পাঠিয়ে দিয়েছো, তারপরে তুমি ভাবছো কি একদিন পরে ভাবছো এটাকে পাল্টাতে হবে, তাহলে তুমি ধরো এর সাথে অনেকগুলো কোয়ান্টিটি আছে, জাস্ট একটা কোয়ান্টিটি পাল্টাবে। ধরো এখানে আমি দুটো লিখেছি, ধরো অর্ডারে অনেকগুলোই আছে, 10-15টা আইটেম আছে, তার মধ্যে একটা আইটেম চেঞ্জ হবে, তাহলে কি করবে? তাহলে সেটা শুধু চেঞ্জ করবে, একই সব কিছুই থাকবে, শুধু সেটা চেঞ্জ হবে, তাহলে তোমার কি হয়ে গেল? অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, কারেকশন হয়ে গেল, অ্যামেন্ডমেন্ট মানে কারেকশন, অ্যামেন্ডমেন্ট। তাহলে পিও অ্যামেন্ডমেন্ট নাম্বার, তুমি যে ডকুমেন্টটা পাঠাচ্ছ সেটা নতুন ডকুমেন্ট আর থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে? অ্যামেন্ডমেন্ট ডকুমেন্ট হয়ে যাচ্ছে। অ্যামেন্ডমেন্ট ডকুমেন্ট বলতে রিভাইজ ডকুমেন্ট, ডুপ্লিকেট বলে না, অরিজিনাল তোমাকে দিয়ে দিল, তারপরে আবার যখন ইস্যু করে তখন কি বলে? ডুপ্লিকেট, ডুপ্লিকেট বলে তো। সেরকম তুমি অরিজিনাল পাঠিয়ে দিয়েছো, তারপরে তুমি কি করলে কি দেখলে কি আমার কিছু আইটেম ঢোকানোর রয়েছে, কি কোনো একটা চেঞ্জ হবে, তাহলে তুমি আবার যখন সেটা কারেকশন করে পাঠাবে সেটাকে অ্যামেন্ডমেন্ট বলবে, তো তার সেই ডকুমেন্টের একটা নতুন নাম্বার দেবে, আর কবে অ্যামেন্ডমেন্ট করে পাঠাচ্ছ তারও একটা ডেট থাকবে, অ্যামেন্ডমেন্ট ডেট। এটা অ্যামেন্ডমেন্ট কটা লিখেছে? অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। যেমন পারচেজে পিও লিখে দিয়েছে, পিও বলতে পারচেজ অর্ডার,
পারচেজ অর্ডার, অ্যামেন্ডমেন্ট ডেট, অ্যামেন্ডমেন্ট নাম্বার। অ্যামেন্ডমেন্ট বলতে কারেকশন। ঠিক আছে, এতটা বুঝতে পারলে? হুম। অরিজিনালটা মেনশন করতে হবে। অরিজিনালের রেফারেন্সে তুমি ডুপ্লিকেট দেবে, প্লাস অ্যামেন্ডমেন্ট, প্লাস অ্যামেন্ডমেন্ট দুটোই। তুমি যখন অ্যামেন্ডমেন্ট করে পাঠাচ্ছ তাহলে অরিজিনাল তো রেফারেন্স দিতে হবে, অরিজিনালের নাম্বারটা তো মেনশন করতে হবে, প্লাস অ্যামেন্ডমেন্টের নাম্বারও মেনশন করতে হবে। ঠিক আছে, বা তুমি এভাবে বলতে পারো কি আগের যে ডকুমেন্টটা পাঠিয়েছিলাম সেটা পুরোপুরি ক্যান্সেল, ফ্রেশ করে পাঠাচ্ছি, হতে পারে। না, তখন আর লাগবে না। আচ্ছা, এরপরে এসে যাও চালান। চালান কি বলেছি? তাহলে পারচেজ অর্ডার কতটা পড়বে দেখে নাও। পেমেন্ট টার্মস, পেমেন্ট টার্মস কোথায় বলে লেখা আছে? পেমেন্ট টার্মস, আচ্ছা পেমেন্ট টার্মস তুমি বলতে পারো কি পেমেন্ট টার্মস বলতে কিসে পেমেন্ট করবে সেটা হতে পারে। পেমেন্ট টার্মস বাই চেক और ক্যাশ, তুমি কিভাবে পেমেন্ট করবে সেটা আগে থেকে জানিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে এসে যাও চালান। আচ্ছা, চালানের আগে আমি এখানে কি বলেছি, পারচেজ অর্ডার কতটা পড়বে তাহলে? তোমাকে যদি বলে পারচেজ অর্ডার কি, হোয়াট ইজ পারচেজ অর্ডার, তো এটা কতটা পড়বে? ইট ইজ কমার্শিয়াল ডকুমেন্ট ইউজ টু রিকোয়েস্ট সামওয়ান টু সাপ্লাই সামথিং ইন রিটার্ন ফর পেমেন্ট অ্যান্ড প্রোভাইডিং স্পেসিফিকেশন অ্যান্ড কোয়ান্টিটিস, এতটা বললেই হবে। ইট ইজ কমার্শিয়াল ডকুমেন্ট ইউজ টু রিকোয়েস্ট, কি কারণে ইউজ করা হয়? রিকোয়েস্ট করার জন্য সামওয়ান, কাউকে, টু সাপ্লাই সামথিং, কিছু সাপ্লাই করার জন্য, ইন রিটার্ন ফর পেমেন্ট, পেমেন্ট করবে, অ্যান্ড প্রোভাইডিং স্পেসিফিকেশন কোয়ান্টিটিস, তার মধ্যে তুমি স্পেসিফাই করে দিচ্ছ কি কি গুডস লাগবে, কোয়ান্টিটি বলে দিচ্ছ, এতটা পড়বে। দাগ নিয়ে নিয়েছো কতটা পড়তে হবে? পারচেজ অর্ডার বলতে কি বললে এটা বলবে। এরপরে চালানে এসে যাও। চালানে কতটা পড়বে? চালান, চালানে কি বলেছিলাম যে এটা ডকুমেন্ট যেটা কি তোমার যখন তুমি গুডস পাঠাচ্ছ ট্রান্সপোর্টে, মানে তোমার যে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, নিজের নিজের ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, তো সেই সিস্টেমে যখন পাঠাচ্ছ ট্রান্সপোর্টের থ্রু দিয়ে, তখন একটা ডকুমেন্ট পাঠাতে হয় ড্রাইভারের সাথে, প্লাস তোমার অফিস কপিও থাকে, আর যাকে পাঠাচ্ছ তার কাছে একটা পাঠাতে হবে, সেটা হচ্ছে চালান। তো এতটা পড়বে। ইট ইজ এ ডকুমেন্ট হুইচ ইজ সেন্ট, যেটা তুমি পাঠাচ্ছ অ্যালং উইথ গুডস, গুডসের সাথে পাঠাচ্ছ, স্টেটিং অনলি দ্য কোয়ান্টিটি অফ গুডস, তার মধ্যে কি থাকছে? কোয়ান্টিটি অফ গুডস থাকছে, অনলি, অনলি কোয়ান্টিটি অফ গুডস থাকছে, টু বি ডেলিভার্ড, কতগুলো ডেলিভার করবে মানে সাপ্লাই করবে, অ্যান্ড পার্টি টু হোম দ্য গুডস আর সেন্ট, কাকে পাঠাচ্ছে, পার্টির নাম মেনশন থাকবে, অ্যান্ড অনলি কোয়ান্টিটি থাকবে। তাহলে এসে যাও ফরম্যাটে, চালান, চালানের ফরম্যাট, তুমি যে চালান বানাচ্ছ সেটা কেন বানাচ্ছ? অর্ডারের এগেনস্টে, নর্মালি অর্ডারের এগেনস্টে পাঠাচ্ছ গুডস, তাহলে সেখানে অর্ডারের নাম্বারটা দেওয়া হয়েছে কি? আমাদের নাম্বার দেওয়া হয়ে গেছে অলরেডি, নাম্বার ডেট, তাহলে 1 তারিখে অর্ডার হয়েছে আর নাম্বার দেওয়া রয়েছে PO/01/,
2021 এটা হচ্ছে পারচেজ অর্ডার নাম্বার। তো আমি কোন অর্ডারের এগেনস্টে চালানটা পাঠাচ্ছি, কোন অর্ডারের এগেনস্টে চালানটা পাঠাচ্ছি সে অর্ডার নাম্বার দিতে হবে, তাই তো? অর্ডার নাম্বার বলো। PO স্ল্যাশ 01/2021। তো কবে হয়েছিল পারচেজ অর্ডার? 2021। এখানে কি হবে? চালানের নম্বর, এটা চালানের নম্বর, এটা তো পারচেজের অর্ডারের নাম্বার, যে তুমি কোন অর্ডারের এগেনস্টে এই গুডসটা পাঠাচ্ছ, চালানের সাথে গুডস পাঠাচ্ছ। চালানের একটা নাম্বার হবে, যে কোনো নাম্বার দেবে, তাহলে CH দিতে পারো, চালানের CH যে কোনো নাম্বার দেবে, 01/2021। আচ্ছা, চালান ধরো 1 তারিখে অর্ডার করেছিলে, অর্ডার তুমি করেছিলে 1 তারিখে, তাহলে XY ধরো পরের দিন পাঠাচ্ছে, এখন তুমি XY এর বিহাফে হয়ে কাজ করো। একবার বলেছি পারচেজের বিহাফে কাজ করতে হবে, একবার সেলারের বিহাফে, কিন্তু তুমি এখন করছো দুজনের বিহাফে, কিন্তু প্র্যাকটিক্যালি একজনের বিহাফে কাজ করবে, প্র্যাকটিক্যালি একজনের বিহাফে কাজ করবে, এখন দুজনের বিহাফে। তাহলে এখন কার বিহাফে? XYZ এর বিহাফে। XYZ তাহলে চালান পাঠাচ্ছে, অর্ডার রিসিভ করেছে কবে? 1 তারিখে, ধরো গুডস পাঠাচ্ছে 2 তারিখে, তো চালান 2 তারিখে। ঠিক আছে, কাকে পাঠাচ্ছে গুডস? ঠিক আছে, সিরিয়াল নাম্বার 1 2, প্রথমে কি ছিল? কত? 100। 100 কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি শুধু। চালানের ডেফিনেশনে কি বলা ছিল? যে এখানে শুধুমাত্র কোয়ান্টিটি মেনশন থাকে আর পার্টি মেনশন থাকে, প্রাইস মেনশন থাকবে না, প্রাইস বা রেট মেনশন থাকবে না। এরপরে কি আছে? মাদারবোর্ড। হুম, ওই তো অর্ডার নাম্বার দিয়ে দিয়েছি তো, অর্ডার নাম্বার এখানে PO আছে, PO বলতে পারচেজ অর্ডার, ওটা লিখে নাও। PO বলতে পারচেজ অর্ডার, যদি না মনে থাকে। হুম, PQR লিমিটেড, এই তো মেসার্স। ওই তো চালান নাম্বার রয়েছে, চালানের ডেট রয়েছে, PO নাম্বার, PO ডেট রয়েছে, সোজা সোজা রয়েছে। আচ্ছা, PQR কোথায় লিখবে? এই যে রাইট হ্যান্ড XYZ লিমিটেড এর নিচে লিখবে, ব্ল্যাঙ্ক আছে না? XYZ লিমিটেড এর নিচে ব্ল্যাঙ্ক আছে, XYZ এর নিচে ব্ল্যাঙ্ক আছে, দেখো চালানে তোমাদের বইতে, বুঝছো? এখানে লিখতে হবে। হুম, কোন কোড? আইটেম কোড যদি বলা থাকে লিখবে, না তো লিখবে না আইটেম কোড। কোটেশন তুমি যখন এনকোয়ারি করছো কে কত কম প্রাইসে দিতে পারে, তখন ওরা যে ডকুমেন্টটা পাঠাচ্ছে, যেখানে ওরা মেনশন করছে কি আমি এত দামে দিতে পারবো এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এত দামে দিতে পারবো, তার যে ডকুমেন্ট করে পাঠাচ্ছে, বায়ারকে পাঠাচ্ছে প্রপোজ সেলার। ঠিক আছে, তুমি কোটেশন পাঠালে তোমার নিতেও পারে নাও নিতে পারে, তোমার কোটেশন সিলেক্ট হতেও পারে নাও হতেও পারে। ঠিক আছে, সে কি কোটেশনের ডেফিনেশন চাইছো নাকি?
কোটেশন লেখা আছে তো, কোটেশন লেখা আছে ওখানে, কি লেখা আছে? এখানে তো কোটেশন বলতে কিসের দিচ্ছে বলো তো, ন্যারেশনের কোটেশন দিচ্ছে। এখানে লেখা রয়েছে দেখো, কোটেশন ইজ এ ডকুমেন্ট। হ্যাঁ এটা লিখে লিখে দাও। কোটেশন ইজ এ ডকুমেন্ট দ্যাট সেলার প্রোভাইডস টু এ বায়ার টু অফার গুডস অর সার্ভিসেস অ্যাজ এ স্টেটেড প্রাইস। অফার, এখানে মেন ওয়ার্ড কি লেখা রয়েছে? অফার করছে। তুমি তোমার বায়ারকে, মানে প্রসপেক্টিভ বায়ারকে অফার করছো। সেলার প্রোভাইডস টু বায়ার টু অফার গুডস অর সার্ভিসেস। জুম 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 হবে না, দেখা যাচ্ছে নি। আচ্ছা, সাইজ কোথায় বাড়ায়? বেশি বেড়ে গেছে। ঠিক আছে, অন্য জায়গায় দাগ চলে গেছে। স্টেটেড প্রাইস পর্যন্ত, স্টেটেড প্রাইস, স্টেটেড প্রাইস এতটা লিখলি। ঠিক আছে, চলো। এরপরে কি আছে? কনসাইনমেন্ট নোট। কনসাইনমেন্ট নোট একবার বলেছি, কিসের জন্য বলেছি, কার মনে আছে? ইট ইজ ইস্যুড বাই ট্রান্সপোর্ট কোম্পানি। কটা কপি হয় বলেছি? 5 কপি। যে গুডস পাঠাচ্ছে মানে সেলারকে একটা দেবে, নিজের অফিস কপি, বায়ারকে একটা দেবে, যে নিয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানির ড্রাইভারকে একটা দেবে, রাস্তাতে যদি চেক পোস্টে ধরে সেখানে। টোটাল কটা হলো? 5 কপি। 5 কপি বানাতে হবে। তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি কে ইস্যু করবে? ট্রান্সপোর্ট কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি ইস্যু করবে। তাহলে অফিসের একটা কপি, যে সেলার, সেলারের কাছে একটা কপি। এদিকে কে আছে? ঠিক আছে, আর এদিকে 2 নম্বর কপি, 3 নম্বর কপি, এখানে কি আছে?
আচ্ছা, ড্রাইভারের কাছে একটা কপি, কত হলো? 4। তারপরে রাস্তায় কে আছে? রোডে কে আছে? চেকপোস্ট। চেকপোস্ট আছে, ঠিক আছে, এখানে একটা কপি। তাহলে কটা হলো? 5টা হলো। বুঝতে পারলে? তাহলে কতটা পড়বে? ইট ইজ এ ডকুমেন্ট প্রিপেয়ার্ড বাই ট্রান্সপোর্টার ফর ট্রান্সপোর্টেশন অফ গুডস। বাই ট্রান্সপোর্টার, ইট ইজ প্রিপেয়ার্ড বাই ট্রান্সপোর্টার ফর কনফার্মেশন অফ গুডস। কনফার্ম করে দিচ্ছে যে আমি তোমার এতগুলো গুডস নিয়ে যাচ্ছি। কনফার্মেশন অফ গুডস। কনসাইন মানে পাঠানো আর কি। কনফার্মেশন অফ গুডস কনসাইন। অ্যামাউন্ট পেড আর পেবেল, এতে কতটা অ্যামাউন্ট পে করতে হবে সেটাও মেনশন থাকে, ঠিক আছে। ইট ইজ জেনারেলি কম্পোজড অফ 5 কপিজ, 5টা কপি। তাহলে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, দেখো কোন কোম্পানি দেওয়া রয়েছে, কোন ট্রান্সপোর্ট কোম্পানির? আগরওয়াল আছে, দো আগরওয়াল মুভার্স। আর যে ডকুমেন্ট পেয়েছিলে, একটা ডকুমেন্টের বই পেয়েছিলেন, ওতে কি আছে? রাজীব রোডাইজ আছে, তাতে রাজীব আছে। সে তাহলে এটা দেখো, রাজীব রোডাইজ, হ্যাঁ ক্যারি করবে। রাজীব রোডাইজ, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি এই ডকুমেন্টটা ইস্যু করছে, কাকে ইস্যু করবে? আচ্ছা, এখানে তার আগে দেখে নাও, যে কোনো ডকুমেন্টের নাম্বার থাকবে, তারা যে ডকুমেন্টটা দিচ্ছে তার একটা নাম্বার থাকবে। তাহলে তাহলে এখানে কি নাম্বার দেবে? সাপোজ সিএন, কনসাইনমেন্ট নোটের সিএন, যে কোনো একটা নাম্বার দিয়ে দাও, 2021। তাহলে কত তারিখে পাঠাচ্ছে ও? 2 তারিখে পাঠাচ্ছে, 2 তারিখ দিয়ে দাও। আচ্ছা, 2 তারিখ নয়, ধরো ট্রান্সপোর্ট কোম্পানিকে পরের দিন দিয়েছে, ও তো চালান করেছে, কিন্তু ট্রান্সপোর্ট কোম্পানি একদিন পরে এই ডকুমেন্টটা দিচ্ছে। তাহলে কত হবে? 9 মাস। কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? কোনো অ্যাড্রেস আছে কি? অ্যাড্রেস তো নেই, না অ্যাড্রেস ছিল? পিকিউআর এর অ্যাড্রেস কোথায়? পিকিউআর তো কিনবে, আর এক্স ওয়াই জেড তো সেল করবে। এক্স ওয়াই জেড এর কোথায় অ্যাড্রেস ছিল? কলকাতা। এক্স ওয়াই জেড তো সেল করবে, তাহলে কোথা থেকে কোথায় যাবে? কলকাতা থেকে। পিকিউআর এর অ্যাড্রেস নেই, না ওটাও কলকাতা। পারচেজ অর্ডারে পেয়ে যাবে, পারচেজ অর্ডারের নিচে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। পিকিউআর তো অর্ডার দিয়েছিল, কোথায় আছে? কলকাতায় তো আছে, এটাও কলকাতা আছে। আর যে পাঠাচ্ছে বলতে এক্স ওয়াই জেড, এরও কলকাতা, দুটোই কলকাতা। আমরা এখানে কলকাতা ধরলে হবে না, তাহলে তোমার ট্রান্সপোর্ট কোম্পানির থ্রু দিয়ে পাঠানোর কোনো মানেই হয় না। কলকাতা ধরলে হবে না, কি ধরতে হবে? যে কোনো অন্য সিটি ধরতে হবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সিটি ধরতে হবে, কিন্তু কলকাতা ধরা যাবে না। কলকাতা থেকে ধরতে পারো যে মিদনাপুর আসছে, ঠিক আছে, মিদনাপুরে আসবে, ঠিক আছে। কনসাইনার বলতে কে পাঠাচ্ছে?
আচ্ছা, কনসাইনর বলতে যে পাঠাচ্ছে, কনসাইনর বলতে যে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? এক্স ওয়াই জেড। এর অ্যাড্রেস কি আছে দেখে বললে? কলকাতাতে বলেছিলে, পুরো অ্যাড্রেস বলো, পিনকোড বলো। 7 আচ্ছা, 400 কত বললে? কি রোড? রাসবিহারী রোড। আর রাসবিহারী বসু রোড, আরবি রোড, আরবি রোড শর্টে লিখো, ঠিক আছে? এরপর এ কার কাছে যাবে? পিকিউআর। পিকিউআর এর অ্যাড্রেস তো কলকাতা আছে, কিন্তু কলকাতা ধরলে তো হবে না, কলকাতা ধরবো না, তাহলে মিদনাপুরের কোনো একটা জায়গা দিতে হবে, এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। ধরো কেরানীতলা, মিদনাপুর, কেরানীতলাতে আছে। এখানে শুধুমাত্র সিটির নাম থাকবে, আর এখানে পুরো ডিটেল অ্যাড্রেস, ঠিক আছে? আর কোন অফিসে গিয়ে, ট্রান্সপোর্ট কোম্পানির কি একটাই অফিস আছে? অনেক জায়গায় অফিস খুলে রেখে বসে আছে, যেমন কুরিয়ার কোম্পানির গিয়ে একটা অফিস থাকে, তার অনেক এজেন্ট আছে, কুরিয়ার এজেন্ট। তো তুমি কোথার থেকে পাঠাচ্ছ? ধরো কলকাতার কোনো একটা অ্যাড্রেস, সেখান থেকে কুরিয়ার এটা পাঠিয়েছো ট্রান্সপোর্ট কোম্পানির সেই অফিসে গিয়ে বুকিংটা করেছো আর কি। তো কোথা থেকে বুকিং করেছো, এখানে কোন অ্যাড্রেস, ধরো কলকাতার অফিস কোনো স্ট্যান্ড রোড, স্ট্যান্ড রোড, স্ট্যান্ড রোড ব্রাঞ্চ, স্ট্যান্ড রোড ব্রাঞ্চ কলকাতা। তাহলে যে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে গুডস? এক্স ওয়াই জেড। তাহলে কোথায় গিয়ে বুকিং করেছে এই গুডস পাঠানোর জন্য? রাজীব রোডাইজের এই কোম্পানির স্ট্যান্ড রোডে একটা অফিস আছে, সেখানে গিয়ে ব্রাঞ্চ আছে। এখানে ইস্যুইং অফিস আর ব্রাঞ্চ, ইস্যুইং অফিস আর এজেন্ট, এখানে নামও লিখতে পারো, সেই এজেন্টের নাম, ঠিক আছে? চলো, এতটা তাহলে বুঝে গেছো। এরপরে জিএসটিএন, জিএসটিএন কি বলতে কি বোঝায়? জিএসটি বলতে জিএসটির নাম্বার আর কি, জিএসটি রেজিস্ট্রেশন করলে জিএসটিএন পাওয়া যায়, রেজিস্ট্রেশন নাম্বার, জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার। কোন কোম্পানির? এই সাইডে আছে মানে কোন কোম্পানির? এক্স ওয়াই জেড এর জিএসটিএন, জিএসটি নাম্বার যদি থাকে বসাতে হবে। পিকিউআর কেন করবে? যে সেল করছে, এখানে আমাদের গিভেন এক্সাম্পল কি আছে? যে কোনো নাম লিখবে, এখানে আমার গিভেন গিভেন কেসে আমরা অর্ডার কে দিচ্ছে? পিকিউআর, তাহলে পিকিউআর গুডস রিসিভ করবে, সেই জন্য সে কি হয়ে যাচ্ছে? কনসাইনি হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে কার জিএসটি হবে? পিকিউআর এর, পিকিউআর এর জিএসটি নাম্বার। আচ্ছা, অ্যাড্রেস অফ ডেলিভারি অফিস, পিকিউআর এর অনেক অফিস থাকতে পারে মিদনাপুরে, কোন অফিসে এই গুডসটা রিসিভ হবে, বা কোন ফ্যাক্টরিতে, কোন ফ্যাক্টরিতে রিসিভ হবে, অনেক জায়গায় ফ্যাক্টরি থাকতে পারে। অ্যাড্রেস অফ ডেলিভারি অফিস, কোথায় ডেলিভারি হবে? ধরো ডেলিভারি হবে তোমার, এইখানে যে অ্যাড্রেসটা লিখেছি এটা ধরো আমার রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস, কিন্তু ডেলিভারিটা অন্য জায়গায় হতে পারে, যে রেজিস্টার্ড অফিস অ্যাড্রেসেই যে তোমার ডেলিভারি নেওয়া হবে এমন তো নয়, অন্য জায়গায় ডেলিভারি হতে পারে। সাপোজ ডেলিভারি হবে কোনো একটা এ বলো, খড়গপুর, খড়গপুর ইন্দা খড়গপুর, খড়গপুর পিনকোড বলো। 7। আচ্ছা, তোমার যে তাহলে 200 কোয়ান্টিটি আসছে, 0, তোমার যে কত কোয়ান্টিটি আসছে? 200 কোয়ান্টিটি, 100 100 200, সেটা কতগুলো প্যাকেট হয়ে আসছে?
প্যাকেট করে তো আসবে, প্যাকেট করেই তো আসবে, না বেশি আসবে? ট্রান্সপোর্ট কোম্পানি প্যাক করে পাঠাবে, ঠিক আছে। কটা প্যাকেটে আসছে ধরো, আহ, 5টা প্যাকেটে আসছে, 200টা, 5টা প্যাকেট করে দিয়েছে, বড় বড় প্যাকেট বান্ডেল করে দিয়েছে। 5টা প্যাকেট, ডেসক্রিপশন, আচ্ছা 5টা ধরো 10টা করেছে। একটা হচ্ছে প্যাকেজ অফ প্যাকেজেস, প্যাকেজেস, প্যাকেজেস অফ মনিটর, আরেকটা হচ্ছে প্যাকেজেস অফ মাদারবোর্ড। টোটাল কতগুলো? 10টা প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা এটা মাদারবোর্ড, বোর্ড ডেসক্রিপশনে সোজা সোজা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা অ্যাকচুয়াল ওয়েট কত? এখানে আরেকটু ভালো করে লিখছি দাঁড়া। প্যাকেজেস অফ মনিটর, এটা হচ্ছে মাদারবোর্ড। মনিটরের 5টা প্যাকেট, অ্যাকচুয়াল ওয়েট কত হতে পারে? 100টা মনিটর কত কেজি হবে? একটা 3 কিলো, 2 কিলো, 2 কিলো হলে তাহলে 200 কেজি। ধরো 200 কেজি, এটা ফ্র্যাকশনে লিখছি, ধরো 204 কেজি হয়েছে। মাদারবোর্ড এটাও ধরো, এটার ওয়েট কম হয় তো না বেশি হয়? 2 কেজির বেশি একটা মাদারবোর্ড, ধরো 155 কেজি আমি ধরে নিলাম, 200টা। ওয়েটটা এখানে কেজিতে লিখতে হবে, এখানে উপরে লেখা থাকবে, তোমাকে সেইভাবে ফরম্যাট বানাতে হবে, ঠিক আছে। এটা তো জাস্ট নর্মাল ফরম্যাট, একটা তোমার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে ফরম্যাট বানাতে হবে, এটা যেটা রয়েছে মডেল ফরম্যাট, ঠিক আছে। এখানে আমি ব্যাকেটে কেজি লিখে দিয়েছি। আচ্ছা চার্জ রেট বলতে কত কেজির জন্য টাকা নিচ্ছ? ট্রান্সপোর্ট কোম্পানি কত কেজির জন্য টাকা নিচ্ছে? তোমার 204 কেজি হচ্ছে, তুমি বলছো কি ঠিক আছে 4 কেজি আমি ছেড়ে দিচ্ছি 200 কেজির জন্য। চার্জ রেট কত? 200 কেজি। এখানে ধরো 155 কেজি হয়েছে, 5 কেজি ছেড়ে দিচ্ছি রাউন্ড ফিগারে, সেই জন্য এরকম আমি লিখলাম 204 করে লিখলাম, ঠিক আছে। এরপরে রেট, ধরো পার কেজিতে কত চার্জ করছো, 1 টাকা কি 2 টাকা? ধরো 2 টাকা চার্জ করছো, 2 টাকা চার্জ করছো, তাহলে এটা পরে উপরের লাইন, বেঁকে গেছে, এই সোজা যাবে, এই সোজা যাবে, তাহলে টোটাল কত হবে? এটা কত হবে? তাহলে টোটাল কত টাকা খরচা হবে? 700 টাকা। আর যদি জিএসটি লাগে তো জিএসটি লাগাতে হবে, জিএসটি তোমাদের এখন পড়ানো হয়নি, সেই জন্য এটা কিছু করলাম না, ঠিক আছে। এখানে সিগনেচার কি করবে? ট্রান্সপোর্ট কোম্পানির যে যে অফিসে গিয়ে কি করেছো, কোন অফিসে গিয়েছো? স্ট্যান্ড রোডের অফিসে, তো এখানে সাইন করবে, ঠিক আছে। সিগনেচার অফ ট্রান্সপোর্ট কোম্পানি, বুঝতে পারলে তাহলে? গুডস রিসিভ নোট, এরপরে এসে যাও গুডস রিসিভ নোট। ভ্যালু, এখানে ভ্যালু বলতে এই যে টোটাল গুডসটা পাঠাচ্ছো এর ভ্যালু হতে পারে, এখানে ওরই ভ্যালু, টোটাল যে গুডসটা পাঠাচ্ছো তার ভ্যালু। ধরো এই যে সব গুডস মিলে ধরো আমি 5 লাখ টাকার গুডস পাঠাচ্ছি, কি 10 লাখ টাকার গুডস। রেকর্ডিং হচ্ছে, তুমি দেখে নেবে পরে, তোমার গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে। ভ্যালু বলতে এই যে টোটাল 200 কোয়ান্টিটি গুডস পাঠানো হচ্ছে, তো এর টোটাল ভ্যালু কত,
ঠিক আছে, এখানে তো তোমার 700 টাকার বিল হয়েছে, মানে ট্রান্সপোর্ট কোম্পানি 700 টাকা নেবে তার চার্জ, ক্যারিং চার্জ, ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে 700 টাকা, কিন্তু এখানে ভ্যালু বলতে তোমার কত টাকার গুডস নিয়ে যাচ্ছে। এই যে 200 মনিটর হচ্ছে 100, 100 মনিটর, আর মাদারবোর্ড হচ্ছে 100, 100 100 200 মিলে তুমি কত টাকার গুডস নিয়ে যাচ্ছ, কত টাকার ভ্যালু ধরো, হিসাব করলে কত হচ্ছিল তখন, হচ্ছিল কি, হিসাব তো করা হয়নি, এখানে তুমি হিসাব করে নাও কত করে ধরা হয়েছিল। একটা হচ্ছে 3,500 করে, 3,000, 3,000 না 3,500, এখানে অর্ডার, এখানে কত হচ্ছিল, এখানে হিসাব করে নিলে তো হয়ে যাবে, একটা হচ্ছে 3,10,000, 3,10,000, আর একটা হচ্ছে 8,25,100, তাহলে 11,35,000, এটা হচ্ছে টোটাল তুমি গুডস নিয়ে যাচ্ছ, 11,35,000-এর গুডস নিয়ে যাচ্ছ, 11,35,000-এর গুডস নিয়ে যাচ্ছ, এই ভ্যালু তুমি কত টাকার গুডস নিয়ে যাচ্ছ। এটা তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি কোথা থেকে পেয়ে যাবে, এটা পেয়ে যাবে আড়াইশো ছিল, কত টাকার গুডস নিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট কোম্পানি পেয়ে যাবে তোমার বিল থেকে, তুমি যে ডকুমেন্টটা পাঠাচ্ছ সেখান থেকে পেয়ে যাবে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল, মডেল ফরম্যাট। তোমার, তুমি যদি কোনো ট্রান্সপোর্ট কোম্পানি খোলো তাহলে তুমি যদি তোমার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটা যেটা দেখতে পাচ্ছ মডেল দেখতে পাচ্ছ, চলো এইভাবেই মেনটেন করতে হবে, কোনো কথা নেই, এরকম হয়ে থাকে নর্মালি। এরপরে এসে যাও লাস্ট টপিক আজকের, গুডস রিসিভ নোট। গুডস রিসিভ নোট কি বলেছি, যে যে গুডস রিসিভ করছে সে এটা ইস্যু করবে, কারণ সে বলবে, সে অ্যাকনলেজ করবে, অ্যাকনলেজ স্বীকার করবে, অ্যাকনলেজ করবে কি আমি গুডস রিসিভ করে নিয়েছি এতগুলো, অ্যাকনলেজ করবে, তাহলে ইট ইজ এ রেকর্ড, রেকর্ড অফ গুডস রিসিভড অ্যাট এ পয়েন্ট অফ রিসিপ্ট, অ্যাট দ্য পয়েন্ট অফ রিসিপ্ট। এটা হচ্ছে গুডস এর রেকর্ড, কোথায় রেকর্ড হচ্ছে, অ্যাট দ্য পয়েন্ট অফ রিসিপ্ট, যে জায়গায় তোমার গুডসটা রিসিভ হয়ে যাচ্ছে সেই পয়েন্টে রেকর্ড করে নিচ্ছে গুডস, কতগুলো গুডস রিসিভ হয়েছে। এটা কি কারণে ইউজ হয়, দিস রেকর্ড ইজ ইউজ টু কনফার্ম, এটা কনফার্ম হয়ে যাবে কি তুমি অল গুডস হ্যাভ বিন রিসিভ, সব গুডস রিসিভ করে নিয়েছো, অ্যান্ড ওপেন কম্পেয়ার টু এ পারচেজ অর্ডার, পারচেজ অর্ডারের সাথে কি করো, কম্পেয়ার করো, যে আমি এতগুলো অর্ডার করেছিলাম আর এতগুলো রিসিভ হয়েছে। ধরো তুমি অর্ডার করেছো, রিসিভ অন্যজন করেছে, তো তুমি দেখবে পরে যে কতগুলো কম এসেছে, বেশি এসেছে কি খারাপ, ওখানে কমেন্টের জায়গা রয়েছে, লেখা যেতে পারে, তাহলে এতটাই তোমাকে মনে রাখতে হবে। এরপরে এসে যাও গুডস রিসিভ নোটের, দেখতে পাচ্ছ জিআরএন নাম্বার বলতে গুডস রিসিভ নোট নাম্বার, যে কোনো ডকুমেন্টের নাম্বার থাকবে বলছি, তাহলে এখানে তুমি কি করতে পারো, জিএন, এটা তাহলে কার বিহাফে কাজ করছে এখন, কার বিহাফে, পিকিউআর এর, পিকিউআর এর বিহাফে, পিকিউআরই তো রিসিভ করছে না। কবে রিসিভ করলে, ধরো 4 তারিখে পাঠিয়েছিল, 4 তারিখে পাঠিয়েছিল না 3 তারিখে, 3 তারিখে, ধরো রাস্তাতে একদিন টাইম লেগেছে, তুমি রিসিভ করেছো 4 তারিখে, তাহলে গুডস রিসিভ নোট নাম্বার তো দিয়ে দিলে, ডেট 4 তারিখ দেবে, সাপ্লায়ার বলতে কার কার কাছ থেকে রিসিভ হচ্ছে,
কার কাছ থেকে রিসিভ হয়েছে? সাপ্লাই কি করেছে? এক্স ওয়াই জেড। সাপ্লায়ার বলতে সেলারের কথা বলা হচ্ছে, কে সাপ্লাই করেছে গুড, ট্রান্সপোর্টারের নাম নয়, কে সাপ্লাই করেছে। অর্ডার নাম্বার কি ছিল? কোন অর্ডারের এগেইনস্টে পাচ্ছ? আমার এখানে কি নাম্বার দেওয়া ছিল সেটা দেখতে হবে। তুমি কোন অর্ডারের এগেইনস্টে পাচ্ছ? হুম, অর্ডারের নাম্বার কি দেওয়া ছিল? PO01। তাহলে তুমি যে গুডসটা রিসিভ করলে কোন অর্ডারের এগেইনস্টে? পি আচ্ছা, PO01, PO01, PO01 2021। ডেলিভারি লোকেশন কোথায় হচ্ছিল বলেছিলাম? খড়গপুর লিখেছিলাম। তাহলে এখানে ডেলিভারি লোকেশন KGP। কস্ট সেন্টার বলতে কোন ফ্যাক্টরির জন্য, কোন গোডাউনের জন্য কস্ট সেন্টার। এখানে ধরো খড়গপুরি, ওটাই লিখো, এটা না লিখলেও চলবে, এটা না লিখলেও চলবে। কস্ট সেন্টার বলতে কোন ফ্যাক্টরির জন্য, কস্ট সেন্টার বলতে কোন ফ্যাক্টরির জন্য, এখানে ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরি বা কস্ট সেন্টার নর্মালি ফ্যাক্টরির কথাই বোঝায়। তোমার কস্ট সেন্টার অফিসও হতে পারে, মানে যেই জায়গার পারপাসে, অফিসের পারপাসে হলে কস্ট সেন্টার তাহলে অফিস হবে। এখানে ফ্যাক্টরি ধরো খড়গপুর ফ্যাক্টরি, কস্ট সেন্টার তাহলে খড়গপুর ফ্যাক্টরি যদি হয়। এখানে ফ্যাক্টরি তো হবে না, কারণ তুমি মনিটর কিনছো। এখানে ফ্যাক্টরি না লিখে তুমি খড়গপুর অফিস বলতে পারো, ঠিক আছে। ওয়ার্কশপ, হ্যাঁ, ও যে ওয়ার্ডটা ইউজ করেছে ওয়ার্কশপ, 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 খড়গপুর ওয়ার্কশপ। এটা ম্যান্ডেটরি নয় লেখা, তোমাকে লিখতে হবে জিএন নাম্বার, ডেট, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। ডেলিভারি লোকেশন না লিখলেও চলবে, কস্ট সেন্টার না লিখলেও চলবে। এরপরে এসে যাও, কি গুডস রিসিভ হয়েছে? মনিটর। আর কি রিসিভ হয়েছে? মাদারবোর্ড। প্যাকেজ সাইজ, সাইজ তো কিছু ছিল না, নাম্বার অফ প্যাকেজ ছিল, সাইজ কিছু ছিল না। প্রাইস 3,500 করে একটা ছিল, আর একটা 8,250 করে ছিল প্রাইস, 3,100 ছিল। কোয়ান্টিটি 100। ডেলিভারি কত হয়েছে? 100ই পেয়েছো কি কম পেয়েছো? 100ই পেয়েছো, তুমি জানো, দেখতে হবে। কমেন্ট 100-এর মধ্যে কিছু খারাপ আছে না সবকিছুই ঠিকঠাক আছে? দুটো খারাপ আছে, তাহলে লিখো টু রিসিভড ইন ড্যামেজ কন্ডিশন। কন্ডিশন কোনটার খারাপ আছে? কন্ডিশন, ওরই মধ্যে লিখবে। যদি কিছু না থাকে, কিছু লিখতে লেখার দরকারই নেই। তাহলে রিসিভ কে করেছে? রিসিভ কে করেছে? তোমার পিকিউআর এর বিহাফে কেউ, পিকিউআর এর বিহাফে কেউ ফ্যাক্টরিতে ছিল বা স্টোর রুমে ছিল, সে রিসিভ করেছে, সে তাহলে সাইন করবে। এখানে চেক কে করেছে? ড্রাইভার, ঠিক আছে। তাহলে আজকে এতটা পর্যন্ত, নেক্সট ডেতে বাকিটা দেখা হবে, ইনভয়েস। আচ্ছা,